সরকারের অভ্যন্তরে অবাধ দুর্নীতির প্রতিবাদে মার্চ টু দুদক কর্মসূচি পালন করলো গণ অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ। এক বছরের কম সময়ের একটি সরকার এবং এটি কোনো নির্বাচিত রাজনৈতিক সরকারও নয়। এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কর্মসূচি, মানে কেউ কেউ বলে যে এ সরকারের দেহটা অন্তর্বর্তী হলেও মনটা নাকি জামাত। সেই মনে দুর্নীতি ঢুকলো কি করে? দেখেন, যে কারো বিরুদ্ধে যখন আপনি দুর্নীতির অভিযোগ করবেন তখন আপনাকে স্পেসিফিক বলতে হবে যে কি করাপশনের কথা আপনি বলছেন। পত্রপত্রিকাতে দেখতে পাচ্ছি যে কোন উপদেষ্টার পিএস ছিলেন, কে কি করেছেন, তাকে সাসপেন্ড করা হয়েছে। এটা বাংলাদেশ থেকে দুর্নীতি তো আপনি হঠাৎ করে দূর করতে পারবেন না। দুর্নীতিটা এখানে ইনগ্রেইনড। ইট স্টার্টেড ফ্রম দ্য রুট লেভেল এন্ডিং আপ টু দি হায়েস্ট লেভেল। এটা প্রসেসের মধ্যে করাপশন আছে। আমরা কোর্টে কাজ করি, নিম্ন আদালতে দেখেছি, উচ্চ আদালতে দেখেছি, প্রসেসের মধ্যেই করাপশনটা ইনগ্রেইন। ফলে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন দেশ চালাচ্ছে, সবাই ভালো মানুষ হয়ে গেছে, এই কথা বলাটাই একটা ইউটোপিয়ান স্কিম। তারপরেও পার্টিকুলারলি যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আসে, আমি মনে করি ডেফিনেটলি হি অর শি মাস্ট বি প্রসিকিউটেড এবং এতে তদন্ত হওয়া উচিত। ইনকোয়ারি হবে, প্রথম ইনকোয়ারিতে অ্যাপ্রুভাল হবে কমিশনের, অ্যাপ্রুভালের পরে এটি মামলা দায়ের হবে, মামলার পরে তদন্ত হবে, তদন্তের হয় চার্জশিট হবে। সে যদি যুক্ত থেকে থাকে অবশ্যই তার বিরুদ্ধে এই উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এতে কোন দল, কোন সরকার, কে পক্ষে কে বিপক্ষে, দিস ইজ এ ম্যাটেরিয়াল। করাপশন ইজ অলওয়েজ এ করাপশন। জি, দুর্নীতির বিরুদ্ধে ধরেন স্টেপ নিতে গেলেও তো যারা গণ অভ্যুত্থানের পরে যারা সকলে মিলে যে সরকারটি গঠন হয়েছে, সকলের তো এক ধরনের ঐক্যমত্য বা এক ধরনের একটা পয়েন্ট এসে এগ্রি করা দরকার। কিন্তু আজকে দেশের চলমান সংস্কার নিয়ে যেটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যে সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে এটা তো একটা বাকশালী চিন্তা। এবং তিনি যেটা মিন করেছেন বা বলেছেন যে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবেও, কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, চিন্তাভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত্য হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার সুযোগ নেই। এর বাইরে যেটা করতে যাবেন সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। যেসব পয়েন্টে সকলের একমত সেটার বাইরে সংস্কারের সুযোগ কি আদৌ আছে কিনা? দেখুন, এখন যে সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, এই যে দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন, কি জন্য ওনারা বলছেন তার পরবর্তী রোডম্যাপ হলো একটা চার্টার হবে। চার্টারে তারা স্বাক্ষর করবে যারা স্টেক হোল্ডার্স। করলো একটা চার্টারে স্বাক্ষর, 20টা বিষয়ে একমত হলো। 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না, আমরা একমত হলাম, সকল দল একমত হলো 2বারের বেশি হতে পারবে না, অথবা 3বারের বেশি হতে পারবে না লাইফ টাইম, অথবা আমরা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এটাতেও একমত হওয়া গেল, অথবা একজন ব্যক্তি একই সাথে 2টো কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করতে পারবে না, এটার সঙ্গেও একমত হলো কিংবা হলো না। এই যে একটা চার্টারে যদি 20-25টা পয়েন্ট থেকে থাকে, এই চার্টারটা সবাই স্বাক্ষর করে, তাহলে কি সংবিধান সংশোধন হয়ে গেল? মেজর কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিএনপি কি বলছে যে চার্টারে আমরা সিগনেচার করব, যেগুলোতে একমত হবে সেখানে সিগনেচার করব, তারপরে পার্লামেন্ট ইলেকশন হবে, অতীতের সিস্টেমে পার্লামেন্ট ইলেকশন হবে। এই অতীতের সিস্টেমে যারা মেজরিটি পাবে, 2/3 মেজরিটি পাবে, তারাই এসে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করবে, বাকিরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। এখন প্রশ্ন, এখন আমরা চার্টারে যেগুলোতে একমত হলাম, ইলেকশন হলো, 2/3 মেজরিটি বিএনপি পেল না, তাহলে কে করবে এটা? কে হবে অপোজিশন? অপোজিশন যদি একমত না হয়, এইভাবে আমরা একটা চার্টার করেছিলাম তো 1991 সালে। চার্টার করে শাহাবুদ্দিন সাহেবকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে নিয়ে রাষ্ট্রের ইলেকশন করিয়ে আবার তাকে প্রধান বিচারপতি বানিয়েছিলাম। এগুলো তো সাংবিধানিক বিধান ছিল না, কিন্তু আমরা করেছি। সেটা করে আমরা 11তম সংবিধানের সংশোধনীর মাধ্যমে এটা রেকটিফাই করেছি, করে তারপরে বৈধতা দিয়েছি। এটা নিয়ে মামলাও হয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। ফলে এই যে একটা আর্গুমেন্ট করা হচ্ছে, আমার বিবেচনায় হওয়া উচিত কি জানেন? হওয়া উচিত যে চার্টারটা হবে, চার্টারটাকে গণভোটে পাঠানো উচিত। গণভোটে পাঠিয়ে সবাই মিলে পিপল কর্তৃক অ্যাপ্রুভ করে নেওয়া উচিত। অ্যাপ্রুভ করে বিএনপির 31 দফার মধ্যে একটা দফা কিন্তু যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এটা ওনারাই প্রথম প্রস্তাব করেছেন। বাংলাদেশে 31 দফার মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে। এই প্রস্তাব কিন্তু এখনকার সংস্কারের আগেও বিএনপির কর্তৃক দেওয়া প্রস্তাব। ঠিক আছে, এটাতে যদি সব দল একমত হয়ে যায়, ঐকমত্য কমিশন একমত হয়ে যায়, চার্টারে স্বাক্ষর করে ফেলে,
তাহলে তো নতুন যে নির্বাচন হবে তা তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীনে হওয়া উচিত। তা যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীনে হতে হয় তাহলে আগে কি করা উচিত? একটা গণভোটে পাঠানো উচিত, রেফারেন্ডাম হওয়া উচিত, রেফারেন্ডামটাকে অ্যাপ্রুভ করা উচিত, করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে নির্বাচন হওয়া উচিত, সেই পার্লামেন্টে গিয়ে বাকিটা করা উচিত। আমার কাছে মনে হয় অন্যথায় সংস্কার প্রক্রিয়াটা আনসার্টেন হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। জি, একটা এক্সাম্পল দিই তাহলে বোধহয় বুঝবেন যে আমি আসলে কি মিন করতে চাচ্ছি। মানে তুরস্কেও তো আইন ছিল যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তাই সাংবিধানিক বাধার কারণে রিসেপ তাইয়েপ এরদোয়ান কি করলেন যে 10 বছর প্রধানমন্ত্রিত্ব করার পর তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, মানে শাসন ব্যবস্থা পাল্টে দিয়ে সংসদীয় গণতন্ত্রের বদলে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করলেন। মানে তাহলে সংস্কার করলেই বা কোনো চার্টারে সাইন করলেই মানে সেটাই হবে, কোনো না কোনো উপায় তো থাকে। কেউ যদি স্বৈরশাসক হতে চায় আসলে চার্টার করে বা কোনো নিয়ম করে কি তাকে আটকানো সম্ভব? এক্স্যাক্টলি নট। কিন্তু তারপরেও কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে যখন রিসেপ তাইয়েপ এরদোগান এই পরিবর্তনটা আনলেন তখন তাকে কনস্টিটিউশনে পরিবর্তন আনতে হয়েছে আগে। কনস্টিটিউশন তাদের পার্লামেন্টারি সিস্টেমটা যেটা ছিল এটাকে চেঞ্জ করে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যেতে হয়েছে, এছাড়া পসিবল হয়নি। কিন্তু আমাদের দেশে আমরা এখন পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে আছি। এখানে প্রাইম মিনিস্টার ইজ দি হেড অফ দি গভর্নমেন্ট, এট দ্য সেম টাইম লিডার অফ দি হাউস। তো এখন যদি আমরা এখান থেকে চেঞ্জ করে আবার প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে যেতে চাই, আমরা তো প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে ছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তো প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে ছিলেন, আগেও আমরা প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে ছিলাম। আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার আমলেই এখান থেকে চেঞ্জ করে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আসছি। এখন যদি কেউ নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ ডেমোক্রেসি চেঞ্জ করতে চায় তাহলে তাকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। অ্যামেন্ডমেন্ট যদি লাগে 2/3 মেজরিটি প্রয়োজন, একটু ডিফিকাল্ট প্রসেস, আর সম্ভব অবশ্যই। এবং ডেমোক্রেসিতে কি হয়, সবসময় একটা চেকস অ্যান্ড ব্যালেন্স দিয়ে রাখা হয়, এটাই ডেমোক্রেটিক প্রসেস। জি।